শেয়ার বাজার, ক্রিপ্টো, ফরেক্স এইসব প্ল্যাটফর্মে টাকা ঢালা কি আসলে একটা বুদ্ধিদীপ্ত বিনিয়োগ, নাকি হাইটেক ক্যাসিনোতে বসে ভাগ্যের চাকা ঘোরানো? এটা একটা দারুণ প্রশ্ন। আমাদের একজন শ্রোতার পাঠানো বেশ কিছু সোর্স হাতে নিয়ে আজকে আমরা ঠিক এই প্রশ্নটারই গভীরে যাব। ট্রেডিং আর জুয়ার মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা ঠিক কোথায়? হ্যাঁ, কারণ বাইরে থেকে দেখলে দুটোকে অনেক সময় একই রকম মনে হতে পারে। আমাদের আজকের আলোচনার মিশন হলো এই সোর্সগুলোর সাহায্য নিয়ে ট্রেডিং আর জুয়ার ভেতরের দর্শনটা বোঝা। মানে কোনটা দক্ষতার খেলা আর কোনটার মিছকি চান্স। একদম। আর বিশেষভাবে এই সোর্সগুলোতে ইসলামিক দৃষ্টিকোণ থেকে হালাল হারামের যে সীমারেখা টানা হয়েছে সেটাও বোঝার চেষ্টা করব, কারণ এখানে অনেক সূক্ষ্ম বিষয় জড়িত। ঠিক। দিন শেষে আমরা আসলে একটা রোড ম্যাপ খোঁজার চেষ্টা করছি। একজন মানুষ কিভাবে বুঝবেন যে তিনি একজন বিনিয়োগকারী হিসেবে চিন্তা করছেন নাকি একজন জুয়ারির মতো আচরণ করছেন? চলুন এই ধোঁয়াশাটা কাটানোর চেষ্টা করা যাক। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করি। জুয়া বা গ্যাম্বলিং বলতে আসলে কি বোঝায়? আমাদের হাতে থাকা সোর্সগুলোতে এর মূল বৈশিষ্ট্যগুলো কিভাবে তুলে ধরা হয়েছে? সোর্সগুলো ঘাঁটতে গিয়ে একটা বিষয় খুব পরিষ্কারভাবে উঠে এসেছে। জুয়ার মূল ভিত্তি হল ভাগ্য বা চান্স। মানে ফলাফলের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ নেই বললেই চলে। দক্ষতার ভূমিকা প্রায় শূন্য। পরিস্থিতিটা হলো অল অর নাথিং, হয় সব জিতবেন নয়তো সব হারাবেন। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা? সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা হলো জুয়া কোনো নতুন অর্থনৈতিক ভ্যালু বা মূল্য তৈরি করে না। এটা জাস্ট টাকার হাত বদল। আমার পকেট থেকে টাকাটা আপনার পকেটে গেল, ব্যাস। যেমন ধরুন লটারির টিকিট আমি একটা কিনলাম, কিন্তু এর ফলাফল সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে। একটা র্যান্ডম নম্বর উঠবে, হয় আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব, নয়তো আপনার টাকাটা স্রেফ হাওয়া হয়ে যাবে। ঠিক। আর সমাজের অর্থনীতিতে এর কোনো অবদানও নেই। ঠিক এই পয়েন্টটাই। এবার এর ঠিক বিপরীতে যদি আমরা ট্রেডিংকে রাখি, সোর্সগুলো বলছে এটা সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ। ট্রেডিং হলো একটা দক্ষতা ভিত্তিক প্রক্রিয়া, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় তথ্যের উপর ভিত্তি করে। হ্যাঁ, গভীর বিশ্লেষণ, গবেষণা আর তথ্যের উপর ভিত্তি করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এখানে ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট কৌশল এবং টুলস ব্যবহার করা হয়। এটার নিছক অনুমানের খেলা নয়। আর অর্থনৈতিক মূল্যের যে ব্যাপারটা বলছিলেন, ট্রেডিং কি সেই ভ্যালু তৈরি করে? অবশ্যই। আর এখানেই আকাশ পাতাল তফাৎ। যখন আপনি একটা ভালো কোম্পানির শেয়ার কেনেন, আপনি আসলে সেই কোম্পানির ব্যবসার একটা ক্ষুদ্র অংশের মালিক হন। আর আপনার টাকাটা তখন অর্থনীতিতে কাজে লাগছে। একদম। আপনার দেওয়া টাকাটা দিয়ে সেই কোম্পানি তার ব্যবসা বাড়ায়, নতুন ফ্যাক্টরি খোলে, গবেষণা করে, নতুন কর্মসংস্থান তৈরি করে। এটা অর্থনীতিকে সচল রাখে। সোর্সগুলোতে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, যারা বিশ্বের প্রথম পাবলিক কোম্পানি হিসেবে স্টক মার্কেটে জন্ম দিয়েছিল, কিংবা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ, এগুলোর মূল উদ্দেশ্যই হল ব্যবসার জন্য পুঁজি সংগ্রহ করা আর অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া। তার মানে আসল বিভাজনটা ক্যাসিনো বনাম স্টক মার্কেটে নয়, বিভাজনটা হলো ব্যক্তির মানসিকতা আর পদ্ধতির মধ্যে। ঠিক। আপনি কি শুধু একটা আশা নিয়ে টাকা লাগাচ্ছেন, নাকি একটা সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন? এই পয়েন্টটা মাথায় রেখে চলুন পার্থক্যগুলোর গভীরে যাই। সোর্সগুলোতে নিয়ন্ত্রণ আর দক্ষতার বিষয়টাকে প্রথম পার্থক্য হিসেবে দেখানো হয়েছে। হ্যাঁ, এবং এটা খুবই মৌলিক একটা পার্থক্য। ভাবুন তো, একটা রুলের টেবিলে বলটা কোথায় গিয়ে থামবে এর উপর আপনার কি কোনো নিয়ন্ত্রণ আছে? না, একদমই নেই। নেই। কিন্তু একজন দক্ষ ট্রেডার যখন কোনো কোম্পানির শেয়ার কেনেন, তিনি কিন্তু এমনি এমনি কেনেন না। তিনি কোম্পানির ব্যালেন্স শিট পড়েন, তাদের আয়ের রিপোর্ট বিশ্লেষণ করেন, ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কি সেটাও বোঝার চেষ্টা করেন। অবশ্যই টেকনিক্যাল চার্ট দেখে সঠিক এন্ট্রি পয়েন্ট খোঁজেন। সোর্সগুলোর মতে ট্রেডিংয়ে 70-80% ফলাফলই আসে এই দক্ষতা আর বিশ্লেষণের উপর ভিত্তি করে। বাকিটা হয়তো বাজারের সেন্টিমেন্ট। কিন্তু একজন নতুন মানুষের কাছে তো শেয়ারের দামের ওঠানামা দেখে মনে হতেই পারে যে পুরোটাই ভাগ্য। এই দক্ষতার পর্যায়ে পৌঁছানোর রাস্তাটা কি? এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এখানে জুয়া ট্রেডিংয়ের মানসিকতার পার্থক্যটা ছট হয়ে ওঠে। জুয়া তাৎক্ষণিক উত্তেজনার যোগান দেয়, কয়েক মিনিটে ফলাফল। কিন্তু ট্রেডিং হলো ধৈর্যর খেলা। হ্যাঁ, এটা স্বল্পমেয়াদীও হতে পারে, যেমন ডে ট্রেডিং। আবার ওয়ারেন বাফেটের মতো কিংবদন্তি বিনিয়োগকারীদের মতো 50-60 বছরের দীর্ঘমেয়াদীও হতে পারে। সময়ের সাথে সাথে আপনার বিশ্লেষণ কতটা নির্ভুল হচ্ছে সেটাই আপনার দক্ষতাকে প্রমাণ করে। সময়ের সাথে সাথে ধৈর্যের ব্যাপারটা যখন এলোই, তাহলে ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়টাতে আসা যাক।
আমার কাছে মনে হয়েছে সোর্সগুলোতে এই বিষয়টার উপরেই সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে। দাবাটাই স্বাভাবিক, কারণ এটাই হয়তো সবচেয়ে বড় পার্থক্যকারী। জুয়াতে ঝুঁকি কমানোর কোনো কার্যকর উপায় নেই। আপনি একটা বাজি ধরলেন, পুরো টাকাটাই ঝুঁকির মুখে। হারলে সব শেষ। একদম। কিন্তু ট্রেডিংয়ের জগতে ঝুঁকি ব্যবস্থাপনা একটা শিল্পের মতো। এর জন্য নির্দিষ্ট টুলস আছে, যেমন ধরুন স্টপ লস। এটা কিভাবে কাজ করে একটু সহজ করে যদি বুঝিয়ে বলেন। ভাবুন আপনি একজন ট্রাপিজ শিল্পী, আর স্টপ লস হলো আপনার সেফটি নেট। আপনি আশা করেন যে ওটা দরকার হবে না, কিন্তু ওটা ছাড়া পারফর্ম করাটা বোকামি। ঠিক। আপনি একটা শেয়ার ১০০ টাকায় কিনলেন আর ঠিক করে রাখলেন যে দাম যদি ৯৫ টাকার নিচে নেমে যায়, তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে ওটা বিক্রি করে বেরিয়ে আসবেন। তার মানে আপনি আপনার সর্বোচ্চ ক্ষতির পরিমাণটা আগে থেকেই ঠিক করে নিচ্ছেন। হ্যাঁ, ৫ টাকায় সীমাবদ্ধ করে ফেললেন। বাজার যতই ক্র্যাশ করুক, আপনার ক্ষতি ওইটুকুই হবে। এটা আপনাকে বিপর্যয় থেকে বাঁচায়। জুয়াতে এই সেফটি নেট নেই। বাহ, দারুণ উপমা। আর নিশ্চয়ই ডাইভার্সিফিকেশন বা একাধিক জায়গায় বিনিয়োগের বিষয়টাও এর সঙ্গে জড়িত। একদম। একজন স্মার্ট বিনিয়োগকারী তার সব ডিম এক ঝুড়িতে রাখেন না। তিনি হয়তো আইটি, ফার্মাসিউটিক্যালস, ব্যাংক এরকম বিভিন্ন সেক্টরের কয়েকটি ভালো কোম্পানিতে তার মূলধন ভাগ করে দেন। যাতে একটা সেক্টর খারাপ করলেও অন্যগুলো দিয়ে পোর্টফোলিও সুরক্ষিত থাকে। ঠিক। ঝুঁকিটা ছড়িয়ে যায়। জুয়াতে তো এই সুযোগ নেই। আপনি একটা ঘোড়ার উপরেই বাজি ধরেন। এই সবগুলো বিষয়, দক্ষতা, সময়, ঝুঁকি ব্যবস্থাপনা, এগুলোকে একসাথে করলে তো বোঝাই যায় যে এর পেছনে গভীর রিসার্চ বা গবেষণার একটা বিশাল ভূমিকা আছে। ঠিক তাই। জুয়াতে রিসার্চ অর্থহীন। আপনি গুগল করে সারাদিন কাটালেও লটারির পরের বিজয়ী নম্বরটা বের করতে পারবেন না। কিন্তু ট্রেডিংয়ে রিসার্চই হলো প্রধান অস্ত্র। অবশ্যই। একটা কোম্পানির আর্থিক স্বাস্থ্য কেমন, তাদের ঋণের বোঝা কত, ম্যানেজমেন্ট কতটা যোগ্য, ভবিষ্যতে তাদের ব্যবসার প্রসারের সম্ভাবনা কেমন, এই সব তথ্য বিশ্লেষণ করেই একজন বিনিয়োগকারী সিদ্ধান্ত নেন। এই পার্থক্যগুলো বোঝানোর জন্য সোর্সেসগুলোতে রহিম আর করিমের একটা দারুণ গল্প আছে। ওটা বললে শ্রোতাদের বুঝতে সুবিধা হবে। প্রতি সপ্তাহে লটারির টিকিট কাটে এই আশায় যে একদিন তার ভাগ্য খুলবে। আর ১ বছর ধরে সে টিকিট কেটে মোট ৪৭,০০০ টাকা খরচ করে, কিন্তু কিছুই পায় না। এটা নিছকই আশা, যার ফলাফল শূন্য। আর করিম? অন্যদিকে করিম কয়েক মাস পড়াশোনা করে শেয়ার বাজার বোঝে এবং ১ লক্ষ টাকা দিয়ে বিভিন্ন ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে। সে নিয়মিত তার বিনিয়োগ পর্যবেক্ষণ করে এবং ১ বছর পর তার পোর্টফোলিওর মূল্য দাঁড়ায় ১,১৮,০০০ টাকা। সে ১৮,০০০ টাকা লাভ করে। এখানে লক্ষ্য করার মতো বিষয় হল, করিমের যাত্রাটা কিন্তু রহিমের মতো উত্তেজনাপূর্ণ ছিল না। কোনো রাতারাতি বড়লোক হওয়ার গল্প নেই। বরং একটা ধীর, কিছুটা হয়তো বোরিং কিন্তু পরিকল্পিত একটা প্রক্রিয়া। দুজনের মানসিকতার যাত্রাপথটাই সম্পূর্ণ ভিন্ন। একদম। আর এই মানসিকতার পার্থক্যটাই আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে যায়। কারণ এই যে ধৈর্য, পরিকল্পনা আর পরিশ্রমের ধারণা, এগুলো কিন্তু নৈতিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও খুব গুরুত্বপূর্ণ। ঠিক বলেছেন। এই মানসিকতার পার্থক্যটা সোর্সগুলোতে উল্লেখিত ইসলামী দৃষ্টিকোণের সাথে দারুণভাবে মিলে যায়। চলুন এবার সেই গভীর আলোচনায় প্রবেশ করা যাক। ইসলামে জুয়া বা মাইসির নিয়ে ঠিক কী বলা হয়েছে? এখানে বিষয়টা খুবই পরিষ্কার। ইসলামে জুয়া বা মাইসির কোনো শর্ত ছাড়া সুস্পষ্টভাবে হারাম। কোনো ধরনের ব্যতিক্রম ছাড়া? না। সোর্সগুলোতে সূরা আল মাইদার ৯০-৯১ নম্বর আয়াতের কথা বারবার উল্লেখ করা হয়েছে, যেখানে মদ এবং জুয়াকে শয়তানের অপবিত্র কাজ হিসেবে আখ্যায়িত করে তা থেকে কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে। হারাম হওয়ার পেছনের মূল কারণগুলো কি? এটা কি শুধু টাকা হারার ভয়, নাকি এর চেয়েও গভীর কিছু? এটা অনেক গভীর একটা বিষয়। সোর্সগুলো অনুযায়ী কয়েকটি মূল কারণ রয়েছে। প্রথমত, এটা কোনো ধরনের উৎপাদনশীল কাজ বা পরিশ্রম ছাড়াই অন্যের সম্পদ অর্জনের একটা অনৈতিক উপায়। দ্বিতীয়ত, এটা সমাজে শত্রুতা, হিংসা আর বিদ্বেষ তৈরি করে। যে জেতে আর যে হারে তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। তৃতীয়ত, এর যে উত্তেজনা তা মানুষকে আল্লাহর স্মরণ এবং এবাদত থেকে গাফেল করে দেয়। আর সবশেষে এটা তো একটা নেশার মতো। ঠিক। এটা ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। বোঝা গেল। জুয়ার বিষয়টা তো একদম পরিষ্কার, কিন্তু ট্রেডিংয়ের জগৎটা বেশ জটিল। সোর্স অনুযায়ী কোন ধরনের ট্রেডিং হালাল হতে পারে, এর শর্তগুলো কি কি? এখানে সোর্সগুলো খুব সূক্ষ্ম কিছু পার্থক্য তুলে ধরেছে। ট্রেডিং হালাল হওয়ার জন্য মূলত ৩টি বড় শর্ত পূরণ করতে হয়। ১.
এটা রিবা বা সুদ থেকে মুক্ত হতে হবে। আচ্ছা। 2 এতে গাড়ার বা অতিরিক্ত অনিশ্চয়তা এবং অস্পষ্টতা থাকা যাবে না। আর 3 যে কোম্পানির শেয়ার কেনাবেচা হচ্ছে তাদের মূল ব্যবসা হারাম পণ্য বা সেবা কেন্দ্রিক হতে পারবে না। যেমন মদ বা তামাক। হ্যাঁ, মদ, তামাক বা শূকরের মাংস এইসব। তাহলে যদি আমরা স্টক ট্রেডিংয়ের কথা ধরি, কোনটা হালাল আর কোনটা হারাম সেটা কিভাবে বোঝা যাবে? সোর্সগুলোতে মুফতি তাকি ওসমানীর মতো বিখ্যাত ইসলামিক স্কলারদের মতামত তুলে ধরা হয়েছে। তাদের মতে আপনি যদি এমন কোনো কোম্পানির শেয়ার কেনেন যারা প্রকৃত পণ্য বা সেবা উৎপাদন করে, যেমন ধরুন স্কয়ার ফার্মাসিউটিক্যালস বা ওয়ালটন, যাদের ব্যবসায়িক লেনদেনের বড় অংশ সুদ ভিত্তিক নয়। একদম, তাহলে সেই শেয়ার কেনা জায়েজ। কারণ এক্ষেত্রে আপনি আসলে ব্যবসার একজন অংশীদার হচ্ছেন, কোম্পানির লাভ লোকসানের ভাগিদার হচ্ছেন। কিন্তু যে কোম্পানির মূল ব্যবসায়ী হল সুদ, যেমন বেশিরভাগ প্রচলিত ব্যাংক, তাদের শেয়ার কেনা জায়েজ নয়। তার মানে কোম্পানির ব্যবসার ধরনটা এখানে মূল বিবেচ্য বিষয়। আচ্ছা, ফরেক্স, ক্রিপ্টো আর ফিউচার্স ট্রেডিং নিয়ে তো প্রচুর আগ্রহ দেখা যায়। এই বিষয়ে সোর্সগুলোতে কি বলা হয়েছে? ফরেক্স ট্রেডিং বা মুদ্রার কেনাবেচা নিয়ে বেশিরভাগ আলেমদের মত হল এটা হারাম হওয়ার দিকেই বেশি ঝুঁকে পড়ে। এর প্রধান কারণ হল লিভারেজের ব্যবহার। লিভারেজ মানে তো ব্রোকারের কাছ থেকে লোন নেওয়া, তাই না? হ্যাঁ, ধরুন আপনার অ্যাকাউন্টে আছে $1000, কিন্তু ব্রোকার আপনাকে $1,00,000 দিয়ে ট্রেড করার সুযোগ দিচ্ছে। এই যে অতিরিক্ত $99,000, এটা আসলে একটা সুদ ভিত্তিক ঋণ। আচ্ছা, বোঝা গেল। এছাড়া সোয়াপ ফি বা ট্রেডটাকে পরের দিনের জন্য খোলা রাখলে যে সুদ দিতে বা নিতে হয়, সেটাও সরাসরি রিবার আওতায় পড়ে। আর ক্রিপ্টোকারেন্সি? এইটা তো একেবারেই নতুন প্রযুক্তি। হ্যাঁ, আর এ কারণেই এ নিয়ে আলেমদের মধ্যে এখনও একাধিক মত চালু আছে। সোর্সগুলো ঘেটে মূলত 3টি ধারণা পাওয়া যায়। একদল মনে করেন এর অতিরিক্ত স্পেকুলেটিভ বা ফটকা প্রকৃতি, কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ না থাকা। আর অবৈধ কাজে ব্যবহারের সুযোগ থাকার কারণে এটা সম্পূর্ণ হারাম। ঠিক। আরেক দল কিছু শর্ত সাপেক্ষে একে জায়েজ বলেন, যেমন যদি শুধু স্পট ট্রেডিং করা হয়, কোনো লিভারেজ বা ফিউচার্স চুক্তি না থাকে এবং ক্রিপ্টোটি যদি কোনো স্ক্যাম না হয়। আর তৃতীয় মতটা? তৃতীয় মতটি হল প্রযুক্তি হিসেবে এটা নিরপেক্ষ, কিন্তু এর ব্যবহার কিভাবে হচ্ছে তার উপর ভিত্তি করে এর হুকুম নির্ধারিত হবে। সুতরাং এখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বদলে সতর্ক থাকার পরামর্শই বেশি দেওয়া হয়েছে। তার মানে এখানে এখনো অনেক বিতর্কের সুযোগ রয়েছে। কিন্তু ফিউচার্স ও অপশনস ট্রেডিংয়ের ব্যাপারে তো মনে হচ্ছে সোর্সগুলোতে অবস্থানটা বেশ পরিষ্কার। হ্যাঁ, ফিউচার্স বা অপশনস ট্রেডিংকে প্রায় সকল আলেম স্পষ্ট হারাম বলেছেন। এর একটা খুব সরল কিন্তু শক্তিশালী কারণ আছে। এখানে আপনি এমন একটা জিনিস কেনাবেচার চুক্তি করছেন যেটা আপনার মালিকানায় নেই। এমনকি হয়তো সেটার অস্তিত্বও এখনো নেই। একদম। আরবিতে এটাকে বায়াল মাদুম বা অস্তিত্বহীন জিনিসের বেচাকেনা বলা হয়, যা হাদিস দ্বারা সরাসরি নিষিদ্ধ। ব্যাপারটা সহজ করে বললে এটা অনেকটা এমন যে আমি আপনার কাছে আপনার বন্ধুর গাড়িটা বিক্রি করার চুক্তি করলাম এই আশায় যে পরে আমি বন্ধুর কাছ থেকে কম দামে গাড়িটা কিনে আপনাকে ডেলিভারি দিতে পারবো। নিখুঁত উদাহরণ। এখানে পুরো চুক্তিটাই একটা অনুমানের ওপর দাঁড়িয়ে আছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই। এটা নিছকই ভবিষ্যতের দাম নিয়ে বাজি ধরা, যা জুয়ার খুব কাছাকাছি চলে যায়। তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে মূল বিষয় হল আপনি কি কোনো হকিকি ব্যবসার অংশীদার হচ্ছেন নাকি শুধু দামের ওঠানামা নিয়ে ফোটকাবাজি করছেন? একদম, এটাই মূল প্রশ্ন। দারুণভাবে পুরো বিষয়টা পরিষ্কার হল। এবার চলুন কিছু প্রচলিত ভুল ধারণা ভাঙা যাক। অনেকেই ঢালাওভাবে বলে দেন সব ট্রেডিংই তো জুয়া। এটা সবচেয়ে বড় ভুল ধারণা। আমাদের পুরো আলোচনাটাই প্রমাণ করে যে সঠিক পদ্ধতিতে করলে ট্রেডিং একটা পুরোদস্তুর দক্ষতা। ওয়ারেন বাফেটের মতো মানুষরা জুয়া খেলে বিলিয়ে নেয়ার হননি। তারা গভীর বিশ্লেষণ, ব্যবসায়িক দূরদৃষ্টি আর সীমাহীন ধৈর্যের মাধ্যমে সম্পদ তৈরি করেছেন। ঠিক। আর একটা খুব জনপ্রিয় আর বিপজ্জনক ভুল ধারণা হল ট্রেডিং করে রাতারাতি ধনী হওয়া যায়। সোর্সগুলো মনে করিয়ে দিচ্ছে ওয়ারেন বাফেটের গড় বার্ষিক রিটার্ন প্রায় 20%। তিনি রাতারাতি টাকা দ্বিগুণ করেননি। না, বরং চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদুকে সময় দিয়েছেন কাজ করার জন্য। ট্রেডিং করতে অনেক টাকা লাগে বা ভালো ট্রেডার হতে হলে সারাদিন স্ক্রিনের সামনে বসে থাকতে হয়, এই ধারণাগুলো তো বেশ প্রচলিত। দুটোই ভুল। সোর্সগুলো বলছে আজকাল 500 বা 1000 টাকা দিয়েও ট্রেডিং শুরু করা সম্ভব। আসল বিষয় টাকার পরিমাণ নয়, আসল বিষয় হল জ্ঞান। আর বেশি ট্রেড করা মানে বেশি লাভ নয়।
বরং এর উল্টোটাই সত্যি। সফল ট্রেডাররা মাসের পর মাস অপেক্ষা করেন একটা সঠিক সুযোগের জন্য। প্রতিদিন ট্রেড করতে গেলে আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বাড়ে। তাহলে সব শুনে যদি কোনো নতুন ব্যক্তি মনে করেন যে তিনি একজন স্মার্ট এবং দায়িত্বশীল বিনিয়োগকারী হতে চান, জুয়ারি নয়, তার জন্য সোর্সগুলোর পরামর্শ কি? শুরুটা কিভাবে করা উচিত? সোর্সগুলোতে একটা খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া আছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল শিক্ষা। আসল টাকা বিনিয়োগের আগে কমপক্ষে ৩ থেকে ৬ মাস শেখার পেছনে সময় দিতে হবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো ভালোভাবে আত্মস্থ করতে হবে। অবশ্যই জ্ঞান ছাড়া এই বাজারে নামা আর চোখ বেঁধে ব্যস্ত রাস্তায় দৌড়ানো একই কথা। শেখার পর কি সরাসরি আসল টাকা দিয়ে শুরু করা উচিত? একদমই না। দ্বিতীয় ধাপ হল ডেমো ট্রেডিং। প্রায় সব ব্রোকারই ভার্চুয়াল টাকা দিয়ে অনুশীলন করার জন্য ডেমো অ্যাকাউন্ট অফার করে। আসল টাকা হারানোর ঝুঁকি না নিয়ে নিজের শেখা কৌশলগুলো প্রয়োগ করে দেখা। হ্যাঁ, যতক্ষণ না আপনি ডেমো অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে লাভ করতে পারছেন, ততক্ষণ রিয়েল মার্কেটে নামাটা আত্মহত্যার শামিল। আর যখন কেউ আসল টাকা দিয়ে শুরু করার জন্য প্রস্তুত হবেন, তখন তৃতীয় এবং চতুর্থ ধাপ একসাথে আসে। তৃতীয় ধাপ, ছোট করে শুরু করুন। এমন পরিমাণ অর্থ দিয়ে শুরু করুন যা হারালেও আপনার জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলবে না। আর চতুর্থ ধাপ? আর চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল কঠোরভাবে রিস্ক ম্যানেজমেন্ট অনুসরণ করা। সোর্সগুলোতে একটা 2% রুলের কথা বলা হয়েছে। মানে হলো আপনার মোট মূলধনের 2% বেশি ঝুঁকি আপনি কোনো একটি ট্রেডে নেবেন না। আর প্রতিটি ট্রেডে অবশ্যই স্টপ লস ব্যবহার করবেন। হ্যাঁ, যা আপনার সেফটি নেট হিসেবে কাজ করবে। তাহলে আজকের এই দীর্ঘ এবং গভীর আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? আমার মনে হয় মূল টেকঅ্যাওয়ে হল ট্রেডিং আর জুয়ার মধ্যে বিভাজন রেখাটা কোনো প্ল্যাটফর্ম বা টুলস দিয়ে তৈরি হয় না। এটা তৈরি হয় আপনার মাথায়, আপনার মানসিকতায়। সঠিক জ্ঞান, কৌশল এবং ঝুঁকি ব্যবস্থাপনার শৃঙ্খলা থাকলে ট্রেডিং একটি বিনিয়োগ। আর এগুলোর অভাবে পৃথিবীর সেরা স্টক মার্কেটেও টাকা ঢালাটা জুয়ার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। জুয়া চলে ভাগ্যের ওপর, আর বিনিয়োগ চলে পরিকল্পনার ওপর। এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকেও আমরা দেখলাম বিষয়টা সাদা-কালো নয়। উদ্দেশ্য যদি হয় ব্যবসার অংশীদার হওয়া এবং পদ্ধতি যদি সুদ ও অতিরিক্ত ফটকাবাজি মুক্ত থাকে, তাহলে বিনিয়োগ হালাল হতে পারে। কিন্তু যেখানেই সুদ, অস্পষ্টতা আর নিছক অনুমানের খেলা চলে আসে, সেখানেই তা হারামের দিকে ঝুঁকে পড়ে। শেষ কথা হলো, জ্ঞানই এখানে মূল পার্থক্য গড়ে দেয়। শিক্ষা, ধৈর্য আর একটা সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া এই জগতে সফল হওয়ার কোনো শর্টকাট নেই। তাহলে আজকের আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই। শেয়ার বাজার বা অন্য কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে প্রবেশের আগে নিজেকে শুধু একটি প্রশ্ন করুন: আমি কি একটি পরীক্ষিত কৌশলের উপর ভিত্তি করে তথ্য উপাত্ত বিশ্লেষণ করছি, নাকি শুধু দাম বাড়বে বা কমবে এই আশায় টাকা লাগাচ্ছি? আপনার ভেতরের উত্তরটাই বলে দেবে আপনি বিনিয়োগের পথে হাঁটছেন নাকি জুয়ার।